হ্যালো দর্শক, সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টাইম এক্সক্লুসিভ। আশা করি সবাই ভালো আছেন এবং যে বিষয়গুলো আজকে আমরা আলোচনা করব তা প্রথমেই জানাচ্ছি আপনাদের। আজকের বিষয়ের মধ্যে আছে যে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন স্বীকার করেছে যে যেসব স্টেট তাকে ভোট দেয়নি সেসব স্টেটের গ্রান্ট বা সরকারি যে অনুদান সেই অনুদান তারা দেয়নি, তারা বন্ধ রেখেছিল। এটা আজকে একটি ব্রেকিং নিউজ। এই বিষয়টি আজকে আমরা জানবো যে কোন কোন স্টেট এই ফান্ড পায় নাই, এই বিষয়টি আমরা আলোচনা করব আজকে। একটা নতুন বিষয়, নিউ ইয়র্ক স্টেট অ্যাটর্নি জেনারেল ঘোষণা করেছেন যে আগামী অগাস্ট থেকে আইসকে কোনো ধরনের এনফোর্সমেন্টে নিউ ইয়র্ক স্টেটের কোনো পুলিশ সহযোগিতা করবে না। এই বিষয়টি আজকে আমরা জানার চেষ্টা করব যে একজন বাংলাদেশি, তিনি মেল প্র্যাকটিস অর্থাৎ মেডিকেল মেল প্র্যাকটিসের শিকার হয়েছিলেন। অ্যাটর্নি পেরি সিলভার ছিলেন তার লয়ার। তিনি $6.5 মিলিয়ন ক্ষতিপূরণ মামলায় উইন করেছেন। এই বিষয়টি আমরা জানবো যে বাংলাদেশের প্রেসিডেন্ট শাহাবুদ্দিন আহমেদ তিনি পদত্যাগ করেছেন এবং কেন পদত্যাগ করলেন এই বিষয়টি। আর আরেকটি বিষয়, যা ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন যে ট্যারিফ আরোপ করেছে, এই ট্যারিফের পরিপ্রেক্ষিতে বাংলাদেশি পণ্যের উপরে ট্যারিফ কতটুকু এবং এর পরিপ্রেক্ষিতে আমাদের এখানে জিনিসপত্রে বাংলাদেশি যেসব জিনিস আমরা ব্যবহার করি তার দাম বাড়বে কিনা, এই বিষয়টিও আজকে জানার চেষ্টা করব। আজকে অতিথি যারা আছেন তাদের মধ্যে থাকবেন প্রফেসর গোলাম মাতবর, আমাদের সাথে থাকবেন জনাব গোলাম মর্তুজা, আমাদের সাথে যুক্ত হবেন অ্যাটর্নি পেরি সিলভার, ইব্রাহিম চৌধুরী খোকন এবং আরিফুর রহমান। শুরু করব দিনের আপডেট জানাচ্ছেন নাজমুল হাসান। তার আগে ফেসবুকে যারা দেখছেন আশা করি অনুষ্ঠানটি শেয়ার করবেন। নাজমুল হাসান, যাচ্ছি আপনার কাছে। ধন্যবাদ। আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। তো কি অবস্থা, জ্যাকসনাইটের অবস্থা কি? আগে আপনার কাছে জাস্ট একটু ব্রিফলি শুনি যে এই যে ট্যারিফের কথা বলা হচ্ছে, এই ট্যারিফে জ্যাকসনাইটে বাংলাদেশি পণ্য যা আসে এটার মধ্যে কোনো ইম্প্যাক্ট পড়বে না? বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যেটা আজকে বলা হয়েছে গতকালকে, সেটা বলা হচ্ছে যে বাংলাদেশের উপর যে ট্যারিফ, সেটা অতিরিক্ত কোনো ট্যারিফ এখনো তারা ফিল করছে না। এটা আগেও ছিল এই ট্যারিফটা, মানে 10%? না, কিছু কিছু দেশের জন্য 12.5%। ওকে, সো আপনার কাছে শুরু করি, তারপরে আলোচনা করার মধ্যে হয়তো গোলাম মর্তুজা জয়েন করবেন, তিনি আজকে এই বিষয়ে জানাবেন বলছেন। সো আগে শুনি আপনার কাছে ডিটেলস, তারপরে জানবো এই বিষয়টি। থ্যাংক ইউ। ধন্যবাদ আবু তাহের এবং ধন্যবাদ টাইম টেলিভিশনের সকল দর্শক, শ্রোতা এবং প্যানেল, সবাইকে সালাম এবং শুভেচ্ছা। শুক্রবার জুলাই মাসের 24 তারিখ। আর শুক্রবার ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র আঘাত আনা হয়েছে এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে প্রেসিডেন্ট ট্রাম্প তেহরান ও ইয়েমেনে তাদের মিত্র হুতিদের বিরুদ্ধে কঠোর সামরিক শাস্তির হুমকি দিয়েছেন আবারও আজকে তিনি। তবে একই সঙ্গে তিনি ইরানের সঙ্গে কূটনৈতিক সমঝোতার পথও কিন্তু খোলা রেখেছেন। এদিকে সূত্র মতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আরো আলোচনার পথ খুঁজছে পাকিস্তান। তবে এখনো পর্যন্ত তারা সফল হয়নি এই পথ খুঁজে পেয়েছে কিনা সেটাও তারা জানেনি। তবে তারা জানিয়েছে তারা উপায় খুঁজে বের করছে দুই দেশকে আবার মুখোমুখি বৈঠকে বসানোর জন্য। তবে তেহরান আজকে জানিয়েছে যে তারা কুয়েত, বাহরাইন, জর্ডান ও ইরাকে অবস্থিত যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোতে হামলা চালিয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প অবশ্য বলেছেন ইরানের উপর এখনো যথেষ্ট চাপ সৃষ্টি করা হয়নি, ভবিষ্যতে করা হবে এবং আগামী দিন কয়েকের মধ্যে তা হতে পারে, এমন ইঙ্গিত তিনি দিন কয়েক ধরে দিয়ে আসছেন। যদিও নির্বাচনে ভোটার আইডি অর্থাৎ যুক্তরাষ্ট্রের নির্বাচনের দিন ভোটার আইডি দেখিয়ে ভোট প্রদানের বিষয়টাকে সমর্থন করেছেন কংগ্রেসের 13 জন ডেমোক্র্যাট দলীয় সদস্য। রিপাবলিকানদের সাথে যোগ দিয়ে তারা ফেডারেল নির্বাচনের জন্য নতুন ভোটার শনাক্ত করেন। তো যখন কেউ ভোট দিতে যাবে ফেডারেল নির্বাচনে, সেই ভোটারদের আইডেন্টিফাই করার জন্য, শনাক্ত করার জন্য তাদের নাগরিকত্বের প্রমাণটি দেখা বাধ্যতামূলক করার যে উদ্যোগটি নেওয়া হয়েছে, সেম অ্যাক্টের মাধ্যমে প্রেসিডেন্ট ট্রাম্পের খুব আকাঙ্ক্ষিত, খুব পছন্দের এই বিলটি, সেই বিলে সমর্থন দিচ্ছেন 13 জন ডেমোক্র্যাট দলীয় সদস্য। তাদের অন্যতম প্রধান নির্বাচন ইস্যুতে এই দলীয় সমর্থন পাওয়া গেছে এবং বিতর্কিত, তবে প্রেসিডেন্ট ট্রাম্পের সেভ আমেরিকা অ্যাক্ট নিয়ে, প্রেসিডেন্ট ট্রাম্পের পছন্দের সেভ আমেরিকা অ্যাক্ট নিয়ে আলোচনাকে পুনরুজ্জীবিত করেছে। যদিও গত 22 জুলাই হাউস অব রিপ্রেজেন্টেটিভের 232-198 ভোটে
স্টপ ইনসাইডার ট্রেডিং অ্যাক্ট HR 708 বিলটি পাশ হয়েছে। রিপাবলিকান আইন প্রণেতাদের শেয়ার কেনাবেচা সংক্রান্ত এই আইনের সাথে ভোটার আইডি অ্যাক্টকে যুক্ত করে একটি ব্যতিক্রমী প্যাকেজ তৈরি করা হয়েছে, যার মাধ্যমে কংগ্রেসের নৈতিকতা বিষয়ক সংস্কার এবং এথিক্যাল রিফরমেশন, যেটাকে বলা হয় সংস্কার, এবং নির্বাচনী আইনের পরিবর্তনকে একত্রিত করা হয়েছে। হাউস অব রিপ্রেজেন্টেটিভ বারবার সমর্থন পাওয়া সত্ত্বেও সিনেটে পাশ হতে ব্যর্থ হয়। এই সেভ অ্যাক্টটি সিনেটে পাশ হয়নি, হাউস অব রিপ্রেজেন্টেটিভ পাশ হয়েছে। তবে ট্রাম্প সমর্থিত নির্বাচনী সংস্কারের ব্যাপকতর উদ্যোগে সেভ আমেরিকা অ্যাক্টের বিভিন্ন অংশ কিভাবে এগিয়ে নেওয়া যায়, রিপাবলিকানরা যখন সেই উপায় খুঁজছিলেন, ঠিক তখনই এই ভোটাভুটিতে অনুষ্ঠিত হলো এবং ডেমোক্র্যাট 13 জন সদস্যের সমর্থনও পাওয়া গেল। যেসব ডেমোক্রেট এই সেভ অ্যাক্টের পক্ষে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ অর্থাৎ কংগ্রেসে ভোট দিয়েছেন, তারা হচ্ছেন ক্যাথি কাস্টার, ফ্লোরিডা থেকে নির্বাচিত; হেনরি কুয়েলা, তিনি টেক্সাস থেকে নির্বাচিত ডেমোক্র্যাট; জন ডন ডেভিস, নর্থ ক্যারোলিনা থেকে নির্বাচিত; জ্যারেড গোল্ডেন, মেইন থেকে নির্বাচিত; ডিজান্তে গনজালেস, তিনি টেক্সাস থেকে; এবং জন গটাইমার, তিনি নিউ জার্সি; এবং ম্যাট ক্যাপ্রু, ওহাইও; লুসি লিড, নেভাডা; জেরেল মস্কোভিচ, ফ্লোরিডা; ক্রিস ক্যাপাস, নিউ হ্যাম্পশায়ার; মেরি গ্লুসেন ক্যাম্প, প্যারিস, ওয়াশিংটন স্টেট; ও ড্যারেন স্যাটো, ফ্লোরিডা; এবং ড্যারেন ট্রান, ক্যালিফোর্নিয়া থেকে নির্বাচিত। এরা ডেমোক্র্যাট দলের সদস্য, রিপাবলিকানদের সাথে হাত মিলিয়ে পক্ষে ভোট দিয়েছেন সেভ অ্যাক্টের পক্ষে। হাউসে পাশ হয়েছে বিলটি, কিন্তু সিনেটে পাশ হয়নি। এই আইন প্রণেতারা অনেকেই প্রতিনিধিত্বপূর্ণ জেলা অর্থাৎ কম্পিটিটিভ ডিস্ট্রিক্টগুলোতে প্রতিনিধিত্ব করে, অথবা ইমিগ্রেশন, দালাল নীতি এবং সরকারি ব্যয়ের মতো বিষয় নিজ দলের সঙ্গে মতবিরোধের জন্য তারা পরিচিত। অর্থাৎ ডেমোক্রেটিক পার্টির শীর্ষ নেতৃত্বের সাথে তাদের বিরোধ লেগেই আছে। ইমিগ্রেশন, তারপরে এনার্জি পলিসি এবং গভর্নমেন্ট স্পেন্ডিং, সরকারি ব্যয় যেটাকে বলা হয়, সেই সমস্ত ব্যাপারে তারা ডেমোক্র্যাটদের শীর্ষ নেতাদের সাথে তাদের বোঝাপড়া সবসময় একটা সংকটে পড়ে। হাউস অব রিপ্রেজেন্টেটিভের অধিকাংশ ডেমোক্র্যাটদের তীব্র বিরোধিতা সত্ত্বেও তাদের সমর্থন রিপাবলিকানদের ভোটার আইডি বলে একটি দ্বিদলীয় ভোটের সুযোগ করে দিয়েছে পাস হওয়ার ব্যাপারে। আইসিসি, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট যেটাকে বলা হয়, যৌন অসদাচরণ অভিযোগ উঠার প্রায় 2 বছর পর আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি প্রধান কৌশলীকে তার পদ থেকে অপসারণ করা হয়েছে আজকে। আইসিসি ব্রিটিশ নাগরিক করিম খানকে এমন এক সময় অপসারণ করা হলো যখন আদালতটি নানাবিধ কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে, তার মধ্যে একটি আসছে যুক্তরাষ্ট্র থেকে, এবং যুক্তরাষ্ট্র এই আদালতকে স্বীকৃতিই দেয়নি। এর মধ্যে অন্যতম হলো আইসিসি কে ভেঙে ফেলার বা অকার্য করার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের চালানো প্রচারণা। উল্লেখ্য, মানব জাতির বিরুদ্ধে সংগঠিত জঘন্যতম অপরাধের জন্য দায়ী ব্যক্তিদের বিচারের আওতায় আনার লক্ষ্যে এই আদালতটি প্রতিষ্ঠিত হয়েছিল। যদিও আদালতটির তদারককারী সংস্থা অ্যাসেম্বলি অফ স্টেটস পার্টিজ এক বিবৃতিতে আজকে জানিয়েছে যে গুরুতর অসদাচরণ ও দায়িত্ব পালনে গুরুতর ব্যর্থতার দায়ে ব্রিটিশ ব্যারিস্টার করিম খানকে অপসারণের পক্ষে আইসিসি সদস্যভুক্ত 125টি দেশ, যার মধ্যে যুক্তরাষ্ট্র নেই যদিও, 125টি দেশের বিশাল সংখ্যাগরিষ্ঠ অংশ ভোট দিয়েছে করিম খানকে অপসারণের ব্যাপারে। বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের ধারাবাহিক প্রতিবেদনে এই 56 বছর বয়স্ক করিম খানের বিরুদ্ধে একজন নারী সহকর্মীর সাথে যৌন অসদাচরণের অভিযোগ আনা হয়েছিল, যে অভিযোগ তিনি দৃঢ়ভাবে অস্বীকার করে আসছেন। যদিও অ্যাসোসিয়েটেড প্রেসের দেখা নথিপত্র অনুযায়ী করিম খান ওই নারীর সাথে যৌন সম্পর্কে জড়িয়েছিলেন এবং তাকে অভিযোগের বিষয়টি এগিয়ে নেওয়া থেকে বিরত রাখার চেষ্টা করেছিলেন ওই মহিলাকে। এখন তদারককারী সংস্থাকে একজন নতুন প্রসিকিউটর নির্বাচনের প্রক্রিয়া শুরু করতে হবে করিম খানের স্থলে। নতুন এই প্রসিকিউটরের উপর ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞা আরোপের সম্ভাবনা রয়েছে, যদিও কারণ ট্রাম্প প্রশাসন ইতিমধ্যেই করিম খান সহ 13 জন কর্মীর বিরুদ্ধে আইসিসির বিরুদ্ধে আর্থিক জরিমানা ও ভ্রমণ নিষেধাজ্ঞার মতো কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। এদিকে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে আইসিসি থেকে সরে আসার বিষয়ে জাতিসংঘকে জানিয়েছে ভেনেজুয়েলা। ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী আজ শুক্রবার জানিয়েছেন যে ভেনেজুয়েলা আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি থেকে সরে আসার
অপরিবর্তনীয় সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জাতিসংঘকে জানিয়েছে। উল্লেখযোগ্য হচ্ছে যে এই আদালত দেশটির সশস্ত্র বাহিনীর সদস্য ও অন্যান্য কর্মকর্তাদের বিরুদ্ধে দীর্ঘ সময় ধরে তদন্ত চালিয়ে আসছিল, সেই ভেনেজুয়েলার আহ সশস্ত্র বাহিনী সদস্য অন্যান্য কর্মকর্তাদের বিরুদ্ধে। প্রেসিডেন্ট ট্রাম্পকে সমর্থনের জেরে ফিফার প্রেসিডেন্ট ইনফান্তিনোর বিরুদ্ধে মানবাধিকার সংগঠনের অভিযোগ প্রত্যাখ্যান করেছে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি বা আইওসি। আজ শুক্রবার ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির একজন মুখপাত্র জানিয়েছেন যে বিষয়টি তাদের নীতি নৈতিকতা বিষয়ক কমিশনের এখতিয়ারের বাইরে। গতকাল বৃহস্পতিবার হামলার আগে আল্লাহু আকবর বলে চিৎকার করা আপার ওয়েস্ট সাইডের ছুরিকাগজের সন্দেহজনক ব্যক্তির বিরুদ্ধে ঘৃণামূলক হেড ক্রাইমের অভিযোগ আনা হয়েছে আনুষ্ঠানিকভাবে পিডির পক্ষ থেকে এবং ম্যানহাটনের ডিস্ট্রিক্ট অ্যাটর্নির পক্ষ থেকে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রের খবর অনুযায়ী গতকাল বৃহস্পতিবার নিউ ইয়র্কের ম্যানহাটনের আপার ওয়েস্ট সাইডে পৃথক দুটি হামলায় একজন ইহুদি ও একজন এশীয় ব্যক্তিকে ছুরিকাহতের দায়ে অভিযুক্ত উন্মত্ত ব্যক্তি বিরুদ্ধে হেইট ক্রাইম বা বিদ্বেষ প্রসূত অপরাধের অভিযোগ আনা হয়েছে। সূত্রটি জানিয়েছে যে দিনের আলোয় এক ইহুদি ব্যক্তির বিরুদ্ধে স্ক্রুড্রাইভার দিয়ে আঘাত করার ঘটনায় রাউল মোরালেস নামক এই ব্যক্তির বিরুদ্ধে এখন ঘৃণা প্রণোদিত অর্থাৎ হেট ক্রাইমের অপরাধ হিসাবে হত্যা চেষ্টা হামলার আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়েছে। হামলার শিকার ওই ব্যক্তি সেই সময় মাথায় ইয়ারমুলক অর্থাৎ ইহুদি সম্প্রদায়ের মানুষ যে বিশেষ টুপি পরেন সেটি পরিহিত ছিলেন তিনি। নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি বোনাসের বিষয়টি সমর্থন না করলে সর্বাত্মক লড়াইয়ের হুঁশিয়ারি দিয়েছেন নিউ ইয়র্ক সিটি শিক্ষক ইউনিয়নের প্রধান। নিউ ইয়র্ক সিটির সরকারি স্কুলগুলোর সবচেয়ে কম বেতনভুক্ত কর্মীদের অন্যতম এই টিচার অ্যাসিস্ট্যান্ট বা শিক্ষক সহায়তাকারীরা $10,000 এককালীন অর্থ পাবেন। এটি একটি সিদ্ধান্ত হয়েছে সিটি কাউন্সিলে। নিউ ইয়র্ক সিটির শক্তিশালী শিক্ষক ইউনিয়নের প্রধান মেয়র জোহরান মামদানির বিরুদ্ধে সর্বাত্মক লড়াইয়ের হুমকি দিয়েছেন এই বিষয়ে। মেয়র যদি প্যারা প্রফেশনাল হিসাবে পরিচিত বা শিক্ষক সহকর্মী টিচিং অ্যাসিস্ট্যান্টদের বড় অঙ্কের বোনাস প্রদানের বিষয়টি সমর্থন না করেন, তবে এই বিরোধের জেরে গণতান্ত্রিক সমাজতন্ত্রী মেয়র, ডেমোক্রেটিক সোশ্যালিস্ট মেয়র এবং প্রভাবশালী শ্রমিক নেতার মধ্যে ফাটল দেখা দিতে পারে এমন আভাস পাওয়া যাচ্ছে। নির্বাচনী প্রচারণা সমাবেশে মেয়র মামদানি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে মেয়র হিসেবে তিনি এমন একটি আইনকে সমর্থন করবেন যার আওতায় এই টিচিং অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ সহকারীদের যারা প্যারা প্রফেশন হিসাবে পরিচিত এককালীন $10,000 প্রদান করা হবে। সিটির সরকারি স্কুলগুলোতে কর্মরত কর্মীদের মধ্যে এরাই সবচেয়ে কম বেতন পেয়ে থাকেন এবং প্রায়শই তারা বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের সাথে সরাসরি বা ব্যক্তিগতভাবে কাজ করেন। কিন্তু গত সপ্তাহে সিটি কাউন্সিল যখন শিক্ষণ কর্মীদের বোনাস প্রদানের একটি বিল সর্বসম্মতিক্রমে পাশ করে, তখন মেয়র মামদানি তার অবস্থান থেকে সরে আসেন। প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন যে এই অর্থ প্রদান করা হলে তা স্টেটের শ্রম আইন লঙ্ঘন করবে। এটি হচ্ছে মামদানি প্রশাসনের কর্মকর্তাদের বক্তব্য, যে কারণে মেয়র মামদানি এখন পিছু হটার হচ্ছেন বলে অভিযোগ করেছে টিচার্স ইউনিয়নের প্রধান। টেক্সাসের রিপাবলিকান সিনেটর টেড ক্রুজ, প্রভাবশালী রিপাবলিকান সিনেটর এবং প্রেসিডেন্ট ট্রাম্পের ঘনিষ্ঠ বন্ধু, এই সপ্তাহে জানিয়েছেন যে তিনি মনে করেন কংগ্রেসম্যান আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ আগামী 2028 সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে লড়বেন। পাশাপাশি তিনি অর্থাৎ টেড ক্রুজ এও ভবিষ্যৎবাণী করেছেন যে দীর্ঘদিনের ডেমোক্র্যাট দলের সিনেটর চাক শুমারের স্থলাভিষিক্ত হবেন নিউ ইয়র্ক সিটির বর্তমান মেয়র জোহরান মামদানি। ট্যাক্স বা কর ও অন্যান্য বিধিনিষেধের বিষয়ে ডেমোক্র্যাটদের সঙ্গে তার মতপার্থক্য থাকতে পারে, এটি তিনি স্বীকার করেছেন। তবে এই যুক্তরাষ্ট্রের এমন দুটি দলের প্রয়োজন যারা সত্যি আমেরিকাকে ভালোবাসে, এমনও মন্তব্য করে তিনি এক্সে লিখেছেন যে নির্বাচনী লড়াইয়ের জন্য গুরুত্বপূর্ণ একটি স্টেট সম্প্রতি পরিচালিত জনমত জরিপে ডেমোক্রেটিক দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী নির্বাচনের প্রাথমিক বাছাই পর্বে ওকাসিও-কর্টেজকে অন্যতম শীর্ষ প্রতিদ্বন্দ্বী হিসাবে উঠে আসছে দেখার পরই এই পূর্বাভাসটি পাওয়া গেছে। অন্যদিকে গত নভেম্বরে নির্বাচিত হওয়ার পর থেকেই মামদানি ডেমোক্রেটিক দলের রাজনীতিতে ব্যাপক সাড়া ফেলেছেন।
ফক্স নিউজকে টম ক্রুজ বলেছেন যে টেড ক্রুজ নিউ হ্যাম্পশায়ারে তিনি দেশের শীর্ষস্থানীয় ডেমোক্রেটিক প্রার্থী, অর্থাৎ ওকাসিও কর্টেস। তার ভবিষ্যৎবাণী হলো কমরেড মামদানি, তিনি মামদানি নামের আগে কমরেড শব্দটি ব্যবহার করেছেন, যে নিউ ইয়র্ক থেকে পরবর্তী ডেমোক্র্যাট সিনেটর অর্থাৎ মামদানি সুমারের স্থল অভিষিক্ত হতে যাচ্ছেন। আপাতত এখানে শেষ করি, আবার আপনাদের সাথে কথা হবে। আপনারা সবাই ভালো থাকুন। থ্যাংক ইউ নাজমুল হাসান, থ্যাংক ইউ আপনাকে। সো আপনাকে যেটা আগে আমরা আলোচনা করছিলাম, সো আপনার কাছে কি মনে হয় যে আমাদের জিনিসপত্রের দামের মধ্যে কেমন অবস্থা? আপনি কি মনে করেন যে কোন প্রতিক্রিয়া পড়বে কিসের মধ্যে? আমাদের বাংলাদেশি যেসব জিনিস, এখানে মাছ তারপরে বিভিন্ন মশলা বা আরো যেসব জিনিস বাংলাদেশ থেকে আসে, এমনিতেই জিনিসপত্রের দাম, এখানে একটা ব্যাপার বলে রাখি, এমনিতেই জিনিসপত্রের দাম বেশি, অত্যন্ত বেশি, বাজারে চড়া মূল্য। এবং প্রেসিডেন্ট ট্রাম্পের গত ট্যারিফ এর যে সার্কাস, আমি বলবো যে সার্কাসে যে শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট ট্রাম্প প্রশাসনকে বাধ্য করেছে অর্থগুলি ফিরিয়ে দেওয়ার জন্য। কিন্তু সেই অর্থ যেগুলি বিভিন্ন ব্যবসায়ীরা যারা আমদানিকারক মূলত, তারা সরকার থেকে অর্থগুলো ফেরত পেয়েছে, কিন্তু সেই অর্থগুলি আসলে পরিশোধ করেছে যারা জিনিসগুলো ক্রয় করেছে, তাদেরকে কিন্তু সেই অর্থগুলি পরিশোধ করা হয়নি। এবং সুপ্রিম কোর্টও এই ব্যাপারে চরম অবহেলা দেখিয়েছে। কারণ সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবশ্যই জানার কথা যে ট্যারিফের যে অতিরিক্ত মূল্যগুলো ধার্য করা হয়েছে পণ্যের উপরে, সেগুলো পরিশোধ করেছে জনগণ। কিন্তু সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে প্রশাসনকে এই অর্থ ফেরত দিতে হবে আমদানিকারকদের মধ্যে। কিন্তু আমদানিকারকরা পরবর্তীতে কোনো পণ্যের দামও কমায়নি, কিংবা সেই ট্যারিফের অর্থ যেগুলি তারা ট্রাম্প প্রশাসন থেকে ফেরত পেয়েছে, সেগুলি কিভাবে যারা পরিশোধ করেছে ট্যারিফের মূল্য পণ্য ক্রয় করতে গিয়ে তাদেরকে দেওয়া হবে, সেই বিষয়ে এখন কোনো কথাবার্তা কেউই বলছেন না। এরপরে আবার আজকে নতুন প্রক্রিয়ায় প্রেসিডেন্ট ট্রাম্প ট্যারিফ আরোপ করেছেন কারো ক্ষেত্রে, বাংলাদেশের ক্ষেত্রে যদিও 10%। তবে এখনো বিষয়টি পরিষ্কার নয় কোন কোন পণ্যের উপরে পণ্য আরোপ করা হচ্ছে, কিংবা সামগ্রিকভাবে এর প্রভাব কতটুকু পড়বে, এই বিষয়টি জানার জন্য আরো দিন কয়েক অপেক্ষা করতে হবে। Thank you so much. Perry De Silva, welcome to the show. But just give me a few minutes. Let me talk another guest, and then I will come to you. মর্তুজা ভাই, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। নাজমুল ভাই যেটা বলছিলেন যে ট্যারিফ নিয়ে, সো ট্যারিফ নিয়ে এক্স্যাক্টলি আমাদের মধ্যে এক ধরনের কনফিউশনও আছে যে বাংলাদেশ গভর্নমেন্টের উপর যে ট্যারিফ আরোপ করা হচ্ছে, এই ট্যারিফের কারণে আমাদের এইখানের কোনো জিনিসের উপর বেশি দাম হবে কিনা, বা গভর্নমেন্ট কিভাবে এটাকে নিচ্ছে। ইকো হচ্ছে, আমি খুব পরিষ্কার কথা শুনতে পাচ্ছি, অন্য আরেকটা শব্দ আসছে। আপনি কি এখন কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এখন শুনছি। ওকে, সো বাংলাদেশ গভর্নমেন্টের যে ট্যারিফের যে ব্যাপারটা ইউএস গভর্নমেন্ট যেটা আরোপ করেছে, এটা নিয়ে অনেক ধরনের কনফিউশন আছে আমাদের মধ্যে। সো এই কনফিউশন নিয়ে কেউ বলছেন বাংলাদেশে হয়তো অতিরিক্ত ট্যারিফ আরোপ করা হয়েছে, এই জন্য এইখানে যেসব জিনিস আসে দাম বাড়বে, ট্যাক্স বাড়বে, নানা ধরনের কথা আমরা শুনতে পাচ্ছি। সো গুলাম মুর্তজা, আপনার কাছে নিশ্চয়ই রিয়েল চিত্রটি আছে। হোয়াট কুড হ্যাপেন এক্স্যাক্টলি? অনেক ধন্যবাদ তাহের ভাই আপনাকে। আমি নাজমুল ভাইয়ের কথা শেষের অংশটুকু অল্প একটু শুনলাম, তো শুনে যেটা বুঝতে পারলাম, এবং আপনি যে প্রশ্নটি করলেন সেই প্রশ্নের, আসলে যুক্তরাষ্ট্রে এখন ট্যারিফ বিষয়টি এমন একটা পর্যায়ে চলে গেছে, খুব বেশি মানুষ এখানে পাওয়া যাবে না যে সেই জায়গাটিতে তার কাছে খুব পরিষ্কার কোনো ধারণা আছে, এবং খুবই জটিল একটা জায়গায় পৌঁছে গেছে। এবং এই জায়গাটি যারা একেবারে শুরু থেকে এখন পর্যন্ত পুরো প্রক্রিয়াটির সঙ্গে না থেকেছে, তাদের জন্য বোঝাটা সত্যি সত্যি একটু কঠিন। আমি যদি বাংলাদেশের অংশটুকু বলি, বা সর্বশেষ যে অবস্থাটা বলি, 60টি অর্থনীতি, 86টা দেশ, ইউরোপের পুরো দেশগুলোকে 26টা দেশকে একটা অর্থনীতি ধরা হয়েছে, সেই কারণে 60টি অর্থনীতির কথা বলা হয়েছে। 60টি দেশের উপরে শুল্ক আরোপ করেছে 10% থেকে 12.5%। আমার একটু সময় লাগবে, 2-1 মিনিট, পুরো জিনিসটা যদি আমি ব্যাখ্যা করতে চাই। 10% থেকে 12.5%, এই 10% থেকে 12.5% শুল্ক আরোপের প্রসঙ্গটা এসেছে প্রথম অবস্থাতে যুক্তরাষ্ট্র দেশগুলোর উপরে যে 37%, 50% ইত্যাদি ইত্যাদি শুল্ক আরোপ করেছিল, সেটা আলোচনা করে, যদি বাংলাদেশের জায়গাতে আসি, প্রথমে ছিল 37%, তারপরে সেটাকে 35% করা হয়েছে। বাংলাদেশ সেটা আলোচনা করে একটা পর্যায়ে 20% এনেছে। তারপরে চুক্তি যখন হয়েছে, সেই চুক্তিটা হয়েছে
19%। এটাই ছিল। যুক্তরাষ্ট্রের আদালত যখন ওই চুক্তিটা নিয়ে, ওই চুক্তির এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলে সেটাকে ইলিগাল ঘোষণা করে দেয়, তখন এক ধরনের একটা পরিস্থিতি তৈরি হয় এবং সেই পরিস্থিতির ওই সময়টাতে একটা 10% শুল্ক আরোপ করা হয় সাময়িক সময়ের জন্য। যুক্তরাষ্ট্র 10% করে শুল্ক আরোপ করে সাময়িক সময়ের জন্য, মানে 150 দিনের জন্য। এই 150 দিনটি পার হয়ে যাচ্ছে আজকে, এই যে আজকে পার হয়ে যাচ্ছে শুক্রবার যুক্তরাষ্ট্র সময়, এই পার হয়ে যাচ্ছে। যখনই এটা পার হয়ে যাবে, পার হয়ে গেলে তখন তো আরেকটা শুল্ক যুক্তরাষ্ট্র আরোপ করবে এবং সেই শুল্কটি হচ্ছে 10% থেকে 12.5%। এখানে 17টি দেশের উপরে 10% শুল্ক আরোপ করা হয়েছে, অর্থাৎ সবচেয়ে কম শুল্ক আরোপ করা হয়েছে 17টি দেশের উপরে। সেই 17টি দেশের একটি দেশ বাংলাদেশ। তার মানে সবচেয়ে কম শুল্ক যে পৃথিবীর 86টি দেশের মধ্যে যে সমস্ত দেশের উপরে আরোপ করা হয়েছে, তার মধ্যে বাংলাদেশ হচ্ছে সর্বনিম্ন শুল্কের একটি দেশে সুবিধা পেয়েছে, 1 নম্বর। 2 নম্বর, এখানে বাংলাদেশ আরো খুব বড়ভাবে একটা সুবিধাজনক জায়গাতে আছে। বাংলাদেশের যে প্রতিদ্বন্দ্বী, বাংলাদেশের যে সমস্ত দেশ প্রতিদ্বন্দ্বী, সেই সমস্ত দেশের মধ্যে চীন, ভিয়েতনাম, থাইল্যান্ড এই দেশগুলো প্রধান। চীন, ভিয়েতনাম, থাইল্যান্ড এই দেশগুলোর উপরে শুল্ক আরোপ করা হয়েছে 12.5%, 12.50%। অর্থাৎ তৈরি পোশাক রপ্তানির ক্ষেত্রে চীন, থাইল্যান্ড, ভিয়েতনাম এই দেশগুলোর উপরে 12.5%, বাংলাদেশের উপরে 10%। তার মানে হচ্ছে বাংলাদেশ তার প্রধান প্রতিদ্বন্দ্বীদের তুলনায় এই শুল্কের জায়গাটিতে একটা সুবিধাজনক জায়গাতে আছে। আরেকটা বাংলাদেশের সুবিধাজনক জায়গাতে আছে, এখানে বাংলাদেশ সহ আরো 4টি দেশ, এর মধ্যে মালয়েশিয়া আছে, ইন্দোনেশিয়া আছে, কম্বোডিয়া আছে। এই 4টি দেশ যদি যুক্তরাষ্ট্র থেকে সুতা এবং কাপড় আমদানি করে সেটা দিয়ে যদি পোশাক তৈরি করে যুক্তরাষ্ট্রের বাজারে বিক্রি করে, সেটার জন্য শূন্য শুল্ক। এটা পুরোপুরিভাবে ঘোষণা দেয়া হয় নাই এখনো, এটা একটা প্রক্রিয়াধীন আছে বলে আমরা জেনেছি। ইউএসটিআর এর সাথে কথা বলে আমরা জেনেছি এটা, এই সুবিধাটা প্রক্রিয়াধীন আছে। এটা আরো 2-4 দিনের মধ্যেই এই সুবিধার এই তথ্যটি আমরা জানতে পারবো। এখন প্রশ্ন হচ্ছে, এই যে বাংলাদেশ, এই জায়গাটিতে আর একটা কথা বলা দরকার যে বাংলাদেশের তো যখন বাংলাদেশ এই শুল্ক চুক্তিটি করে, বাণিজ্য চুক্তিটি করে যুক্তরাষ্ট্রের কাছে সঙ্গে, তখন বাংলাদেশে ব্যাপক সমালোচনা হচ্ছে। এখনো সেটার সমালোচনা হয়, দেশ বিক্রি করে দিল, দেশের স্বার্থ লঙ্ঘিত হলো, এই সমালোচনাটা হয়। আর বাংলাদেশ যখন যুক্তরাষ্ট্রের বাজারে একটা সুবিধা পাওয়ার জায়গাতে আসে, তখন আর সেটা নিয়ে খুব একটা আলোচনা হয় না। এই যে বাংলাদেশ সর্বনিম্ন শুল্কের তালিকায় থাকলে এটা কি আসলে অটো হয়ে গেল, না এর পিছনে বাংলাদেশ সরকারের কোনো ভূমিকা আছে? শুরু থেকে, একদম যেদিন থেকে ট্যারিফ আলোচনা শুরু হয়েছে সেই দিন থেকে বাংলাদেশ অত্যন্ত কার্যকরভাবে আলোচনায় অংশ নিয়েছে। বাংলাদেশ এখানে ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভদের সঙ্গে, যুক্তরাষ্ট্র প্রশাসনের সঙ্গে সর্বক্ষণ এটা নিয়ে যোগাযোগ করেছে, সর্বক্ষণ এটা নিয়ে যোগাযোগ রেখেছে। এবং এখানে আরো একটু বলে রাখা দরকার, ভিয়েতনাম, ভারত সহ এই সমস্ত দেশ একাধিক লবিস্ট ফার্ম নিয়োগ করেছে নানাবিধ কারণে, এই চুক্তি সহ, এই ট্যারিফ সহ নানাবিধ কারণে। বাংলাদেশ হাতে গোনা খুব অল্প সংখ্যক দেশের মধ্যে বাংলাদেশ এখানে একটি দেশ, বাংলাদেশ সেখানে বাড়তি অর্থ খরচ না করে, কোনো লবিস্ট ফার্ম নিয়োগ না করে, বাংলাদেশ তার নিজস্ব সক্ষমতায় দর কষাকষি করে যুক্তরাষ্ট্র প্রশাসনের সঙ্গে যোগাযোগ রেখে বাংলাদেশ এই কাজটি করেছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এখানে খুব সক্রিয় ভূমিকা রেখেছে, বাণিজ্য মন্ত্রণালয় সক্রিয় ভূমিকা রেখেছে, ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস অন্য যে কোনো সময়ের চেয়ে অত্যন্ত কার্যকর একটা যোগাযোগ যুক্তরাষ্ট্র প্রশাসনের সঙ্গে রক্ষা করে চলেছে। বাংলাদেশকে নিয়ে বাংলাদেশের মিডিয়ায় আপনি ব্যাপক সমালোচনা দেখবেন, কিন্তু এই যে এই প্রক্রিয়াতে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করে নিবিড় যোগাযোগ রেখে বাংলাদেশ যে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের উন্নয়ন করলো এবং সুবিধা পাওয়ার ক্ষেত্রে যে ভারত বা ভিয়েতনামের চেয়ে বা থাইল্যান্ডের চেয়ে অনেক বেশি সুবিধা পেয়ে পাচ্ছে বা পাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে, সেই জায়গাটি নিয়ে আমরা তুলনামূলকভাবে একটু কম আলোচনা করি। আপনি আজকেই রয়টার্সের একটা রিপোর্ট দেখবেন, ভারতের টেক্সটাইল শিল্প অত্যন্ত উদ্বিগ্ন
আমি রয়টার্সের রিপোর্টের কথা বলছি, অত্যন্ত উদ্বিগ্ন যে বাংলাদেশ যদি শেষ পর্যন্ত এই 2-4 দিনে, এটা আমার ধারণা, আমি নিশ্চিত করেই বলতে পারি পাবে, কিন্তু তারপরেও আমি যেহেতু সেটার এখনো ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভের কাছ থেকে ঘোষণা আসেনি পুরোপুরিভাবে, সেই কারণে আমি পুরোটা বলছি না, পুরো একদম নিশ্চিত করে বলছি না। সেটা হচ্ছে যুক্তরাষ্ট্র থেকে তুলা এবং কাপড় আমদানি করে যদি বাংলাদেশ পোশাক তৈরি করে বাংলাদেশের বাজারে, যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি করে, এই যে শূন্য শুল্ক পাবে, তাহলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত যে দেশগুলো হবে তার মধ্যে অন্যতম ভারতের টেক্সটাইল শিল্প, কটন শিল্প অত্যন্ত উদ্বিগ্ন বাংলাদেশের এই সুবিধা পাওয়ার ক্ষেত্রে। আমি শেষ করি, যদি আর কারো কোনো প্রশ্ন না থাকে, এটা বলে যে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় এবং যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির বাংলাদেশ এমবাসি সর্বতোভাবে একটা টিম হয়ে সার্বক্ষণিকভাবে কাজ করেছে, এবং সেই কাজ করার রেজাল্ট বাংলাদেশ এই জায়গাটিতে এইভাবে পেয়েছে। এবং আমি ধারণা করি যে বাংলাদেশ যুক্তরাষ্ট্র সরকারকে এটা বোঝাতে পেরেছে যে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে ট্রেড ডেফিসিট কমাতে চায় এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি নিবিড় বাণিজ্যিক সম্পর্ক তৈরি করতে চায়। এটা যুক্তরাষ্ট্র প্রশাসন বুঝতে পেরেছে। বুঝতে পারার কারণে যখনই যে সম্ভাবনাটা তৈরি হয় বা কোনো একটা জিনিস আরোপের চিন্তা হয়, তখন বাংলাদেশের সঙ্গে পর্দার বাইরে, পর্দার নেপথ্যে একটা আলোচনা করে, এবং আলোচনা করে বাংলাদেশকে কিভাবে একটা সুবিধাজনক জায়গাতে রাখা যায়, আমরা এখন পর্যন্ত সেইটা এখন যুক্তরাষ্ট্র সরকারের কাছ থেকে দৃশ্যমানভাবে দেখছি। আমি জানি না, আমি তো এখানে বছর দেড়েক হলে দূতাবাসে কাজ করছি, কবে কোন সময়ে এই রকম অবস্থা যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের ছিল, এখানে নাজবুল ভাই সহ যে বহু বছর ধরে আপনারা যারা আছেন তারা বলতে পারবেন। আমি এই 1.5 বছরের অভিজ্ঞতায় দেখছি অত্যন্ত হৃদ্যতাপূর্ণ এবং একটা উইন উইন সিচুয়েশনে আমরা অবস্থান করছি বাংলাদেশ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আপনার যে সময় থেকে আমি একটু আলোচনা করতে চাচ্ছিলাম প্রেসিডেন্টের পদত্যাগ নিয়ে, বাট আপনি যদি আমাকে 5 মিনিট সময় দেন, আমি একটু আমাদের বন্ধু পেরি ডি সিলভার জয়েন করেছে আমাদের সাথে, এবং একটা হিস্টোরিক ভার্ডিক্ট একজন বাংলাদেশের পক্ষে এসেছে এই বিষয় নিয়ে আলোচনা। হিজ এ অ্যাটর্নি। পেরি ডি সিলভার, ওয়েলকাম অ্যান্ড দেন কংগ্রেচুলেশন দ্যাট ইট ইজ এ হিস্টোরিক verdict in favor of a Bangladeshi gentleman who was victim of medical malpractice, and you got the verdict in favor of him about 6.5 million compensation. So could you please tell the story, how it's happened, what happened, and who is the person, please? Yes, the name of my client is Iqbal Hossain, and he and Let me see the picture, his picture in our screen, and then you can talk. So একটু স্ক্রিনে ওর পিকচারটা আমরা দেখি, and then আমরা Yes, we saw his there picture in he the is. screen. Now, he's a very nice man, and he and his wife live on Long Island. So he was a gas station manager for many years, and he actually, when he came to the United States, he lived in California, and then he lived in Oregon before he came to New York. And he managed gas stations, and he had a circulatory problem with one of his legs, and he went to a succession of doctors, and they did this and they did that, and they tried to treat it, but they never really addressed the underlying problem, that was causing all the difficulty he was having. And so at one point he had stents put in to some of the blood vessels. So he went to Bangladesh, and while he was in Bangladesh on vacation, it really got very, very bad. And so he went to a hospital, I think it was Apollo Hospital, and they wanted to admit him, but telling him that he needed to have the leg amputated, and because the circulation just was completely gone in that leg, and so he refused and took an immediate flight back to the United States, took a ambulance from JFK
right to the hospital, and they amputated his leg, and he's been disabled ever since. He has a prosthetic leg, and he gets around in a motorized wheelchair, but you know, he could never work after that, and it's really, you know, he can't help his wife like he wants to, that type of thing. So the case, you know, we sued several doctors because he had been to see a number of doctors, and the case, the insurance companies for the doctors didn't offer us any money before the trial. And it went to trial in Queens at the courthouse on Sutphin Boulevard, and in front of Judge Catapano Fox, who's a she only does medical malpractice cases, and she's an excellent judge. And it was a 3-week trial. We had different experts testify about the right way that he should have been diagnosed and treated. And in the end, the jury came back with a verdict for $6.5 million. And, you know, we're happy to get a very good result for Mr. Hossein and his wife. They're very, very nice people. And, you know, it's unfortunate, you know, because, you know, like I say with all of my cases, the bigger verdicts and the bigger settlements only happen when the person is very, very badly injured. And he certainly was, having lost a leg. But, you know, hopefully the money will allow him to live a bit more comfortably. And, you know, he was a very good client, and I have quite a number of very, very big cases for Bangladeshi people in the Bronx and Brooklyn and Queens. And, you know, and after this is finished, I go to work on the next one. Thank you. Thank you so much. So there is no case against hospital. It's against the doctors, right? Only the doctors, because when he was treated in hospitals, it was as a private patient of doctors who were affiliated with the hospitals. Yeah. So Perry, can you just tell your you know, phone number if someone is victim of that kind of malpractice, and also any kind of accident? You do I mean, you are very known face in our community as accident lawyer. Yes. No, my number is 212-661-8400, and our office is at 11 Park Place in Manhattan, which is very close to City Hall. My partner, Leslie Kelmacher, is a very, very well-known plaintiff's trial lawyer, especially for malpractice cases. And, you know, among the trial lawyers, the truth is that, you know, there are thousands and thousands of lawyers in New York City, but at the very top of the pyramid, there's just a few plaintiffs' lawyers who are very, very well known and who are in that elite group and are known to the insurance companies. And, you know, we settle many more cases than we try. But this case, they didn't offer anything, and they really didn't give us a choice. Thank you so much. Thanks. Thank you. Thank you for your time. Thank you so much. দর্শকদের বলবো যে আমাদের বাংলাদেশি একজন pleased to be on the show. Sorry? I'm happy to be invited to your show. Thank you. Thank you. It's our pleasure and our honor to have you in our show, and the way you are servicing the community since how many years, Perry? I don't know. You're older than I am. Maybe you can.
I don't know. You know, it's so long ago. It's over 30 years. Yeah, over 30 years he's serving our community. And I think Yes. his name is very familiar name in among all Bangladeshi household. Thank you. Thank you for Yeah, your service. I get most of my cases from people who I have represented in the past in the Bangladesh community. Even though I advertise, I really get my cases from word of mouth and from the goodwill that Yeah. I've generated over the years. Thank you. Thank you so much. Thanks. Thank you for your My support and pleasure. help as well to the media. Sure. Thanks. Thank you. হ্যাঁ মর্তুজা ভাই, আপনাকে যেটা বলছিলাম যে দর্শক যেটা বলবো যে বাংলাদেশি একজন, ওনার নাম হচ্ছে মিস্টার হোসেন। তিনি পায়ের রোগে আক্রান্ত হয়েছিলেন এবং এখানে যে চিকিৎসা হয়েছিল এই চিকিৎসাতে তাকে ভুল চিকিৎসা করেছিল ডাক্তাররা। এর ব্যাপারে তিনি মামলা করেছিলেন। মামলার অ্যাটর্নি ছিলেন পেরি ডি সিলভার এবং গত সপ্তাহে এই মামলার রায় হয়েছে। এই মামলার রায়ে তাকে $6.5 মিলিয়ন ক্ষতিপূরণ দেওয়া হয়েছে এবং পেরি ডি সিলভার তার লয়ার ছিলেন। এটা হচ্ছে সংক্ষিপ্ত ঘটনা। এবং আপনাদের যদি কখনো কোনো এই ধরনের কোনো ঘটনার শিকার হন, পেরি ডি সিলভারের সাথে যোগাযোগ করতে পারেন। উনি আপনাদের তার নাম্বারও বলে দিয়েছেন। থ্যাংক ইউ পেরি ডি সিলভার। আই জাস্ট এক্সপ্লেন ইন বাংলা অ্যাবাউট দি হোয়াট হ্যাপেন। Thank you. থ্যাংক ইউ সো Thanks. মাচ। থ্যাংকস মর্তুজা ভাই। আপনাকে যে জিনিসটা প্রশ্ন করতে চাই যে প্রেসিডেন্টের ব্যাপার, যে প্রেসিডেন্ট পদত্যাগ করেছেন, অল অফ এ সাডেন আমরা শুনলাম যে তিনি পদত্যাগ করবেন এবং তিনি পদত্যাগ করেছেন। দেয়ার ইজ এ সাম স্পেকুলেশন অ্যাজ ওয়েল। কেউ বলছে লন্ডনে বসে তিনি শেখ হাসিনার সাথে কথা বলছেন, তিনি আরও কার সাথে কথা বলছেন, এটা গোয়েন্দা সংস্থার হাতে এসেছে এবং এটা ধরা পড়ার পরে অনেকের মধ্যেই খুব ভীতি জন্মেছে। এবং শেখ হাসিনা যে বলছেন তিনি ডিসেম্বরে আসবেন, একটি রিপোর্ট দেখেছি আমি যে এখানে বলা হচ্ছে ডিসেম্বরে আসার পরে তার বিরুদ্ধে যে ফাঁসির মামলা, এই ফাঁসির মামলা তিনি প্রেসিডেন্টের মাফ করার অধিকার রাখেন এবং তিনি মাফ করে দিয়ে একটা বড় ধরনের মানে সাংবিধানিক এবং রাজনৈতিক জটিলতাও সৃষ্টি করতে পারতেন। এই সব কিছু বিবেচনায় তাকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছিল। হোয়াট ইজ ইউর, আপনি পলিটিক্যাল বাংলাদেশ, যদি আপনি সরকারি জব করেন, বাট ইউ আর এ জার্নালিস্ট, সো আপনার কাছে শুনতে চাই। আমি জার্নালিস্ট, সরকারি কাজের সঙ্গে আছি, সবই ঠিক আছে আপনি যেগুলো বলেছেন, কিন্তু সাধারণভাবে আমি সাংবাদিক হই, সরকারি কর্মচারী হই, আর যাই হই না কেন, কিন্তু যে সমস্ত গুজব, যে সমস্ত বিভ্রান্তিকর তথ্য আমাদের এই সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেয়া হয়, সেই সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দেয়া তথ্যের মধ্যে যদি অথেন্টিক কোনো তথ্য থাকে, যদি সেখানকার কোনো তথ্য যদি অথেন্টিক বলে মনে হয় বা প্রমাণিত হয়, তাহলে সেগুলো নিয়ে আলোচনা করা যায়। আপনি যে সমস্ত বিষয়ের কথা বললেন, টেলিফোনে কথা বলেছেন কিনা, তিনি মাফ করে দেবেন কিনা, একজন মানবতা বিরোধী অপরাধী, ফাঁসির দণ্ডপ্রাপ্ত অপরাধীকে তিনি মাফ করে দেবেন কিনা, বিষয়গুলো আসলে এরকম সরল নয়, সহজ নয়, মোটেই সরল এবং সহজ নয়। বর্তমান যিনি রাষ্ট্রপতি ছিলেন, ওইটাই সত্য যে তিনি শারীরিকভাবে অত্যন্ত অসুস্থ। তিনি তার পদত্যাগের যে চিঠি, সেই চিঠিতে লিখেছেন মাঝে মধ্যে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন এবং তিনি কাজ করার মতো উপযোগী অবস্থাতে নাই। যেহেতু নাই, সেই কারণে তিনি পদত্যাগের ইচ্ছা পোষণ করেছেন এবং তার পরিপ্রেক্ষিতে সরকার তার পদত্যাগপত্র গ্রহণ করেছে। এইটুকুই হচ্ছে নিউজ। এর বাইরে যদি কোনো টেলিফোন সংলাপের কথা প্রমাণ থাকতো, তাহলে সেটা আলোচনা করা যেত। সরকার তাকে বাধ্য করেছে, টেলিফোন সংলাপ, মাফ করে দেয়া, এইগুলো একেবারেই বিভ্রান্তিকর তথ্য, গুজব ছাড়া এই মুহূর্তে এগুলো নিয়ে আর কোনো কিছু বলার নাই। সুতরাং সমাজে এমনিতেই, সোশ্যাল মিডিয়াতে এমনিতেই বহু রকমের বিভ্রান্তি আছে। আমাদের দায়িত্ব সেই সমস্ত বিভ্রান্তির অবসান হয় এরকম তথ্য দেয়া, বিভ্রান্তিটা আরো প্রকট হয় এরকম কোনো তথ্য না ছড়ানো। সুতরাং সেই কারণে আমি অনুরোধ করব যে এই সোশ্যাল মিডিয়াতে যে সমস্ত অপতথ্য বা বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে সেদিকে মনোযোগ না দিয়ে, তিনি রাষ্ট্রপতি ছিলেন, তিনি অসুস্থ, তিনি পদত্যাগ করতে চেয়েছেন, তার পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এখন নিয়ম অনুযায়ী 90 দিনের মধ্যে, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে স্পিকার দায়িত্ব নিয়েছেন, এখন নিয়মের মধ্যে 90 দিনের মধ্যে একজন রাষ্ট্রপতি নির্বাচন করা হবে এবং যে সমস্ত কথা বলা হচ্ছে এই হবে ওই হবে, দেশের পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক, শতভাগ স্বাভাবিক। সরকার, বাংলাদেশ
কোনো বিষয় নিয়ে চিন্তিত নয়, কোনো বিষয় নিয়ে আতঙ্কিত নয়। জনগণের ভোটে নির্বাচিত সরকার স্বাভাবিক প্রক্রিয়ায় তার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে, অন্য কোনো কিছু নিয়ে ভাবছে না। কে কবে আসবে, হ্যাঁ আসবে, যার আসার কথা সে আসবে, তাকে তো ফিরিয়েই আনতে চায়। ফিরিয়ে আনলে তার দণ্ড অনুযায়ী, আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এটা নিয়ে জি। সরকারের আলাদা করে কোনো চিন্তা নেই। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ গুলাম মুর্তজা ভাই, আপনাকে বিউটিফুল প্রেজেন্টেশন, থ্যাঙ্কস। প্রফেসর গুলাম এম মাতবর, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনি তো মনমাত ইউনিভার্সিটির টিচার, দীর্ঘদিন থেকে আপনি শিক্ষকতা করে আসছেন, বাংলাদেশেও করেছেন, এখানেও করছেন, আপনাকে অনেক ধন্যবাদ। জানতে চাই যে আমেরিকান পলিটিক্সের উপর যে প্রেসিডেন্ট ট্রাম্পের একটি খবর আজকে নিউ ইয়র্ক টাইমস প্রকাশ করেছে, যে তিনি ইনস্ট্রাকশন দিয়েছিলেন যেসব স্টেট তাকে ভোট দেয় নাই, যেসব স্টেটে তিনি পাশ করেন নাই, এইসব স্টেটে ফেডারেল গভর্নমেন্টের যে গ্রান্ট, এই গ্রান্ট তিনি বন্ধ রেখেছেন, বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছিলেন। এই রিপোর্টটি আজকে নিউ ইয়র্ক টাইমস প্রকাশ করেছে। সো এক্স্যাক্টলি কী ঘটেছে একটু বলবেন? ধন্যবাদ। আসলে দেখুন, সবচেয়ে বড় কথা হচ্ছে এই প্রেসিডেন্ট, আমি সবসময় বলছি, এটা কিন্তু ইজ নট এ পলিটিশিয়ান, হি ইজ এ বিজনেসম্যান, হি ইজ নট এ কনভেনশনাল পলিটিক্স। আমরা যুক্তরাষ্ট্রে যেটা দেখেছি সেটা কিন্তু আমরা তার ভিতর দেখি না। সো তার একটা জিনিস আমার কাছে যেটা ভালো লাগে, অনেস্ট, ডিরেক্ট, সে কিন্তু বলে ফেলে। রিটেলিয়েটরি যেটা করবে, খারাপ যেটা করবে সেটা বলে ফেলে। এটা একটা ভালো দিক আর কি, আমরা তার বটম লাইনটা বুঝতে পারি। আসলে দেখুন, সে কিন্তু প্রথম থেকেই আমরা জানি যে যুক্তরাষ্ট্রের, যে আমি বললাম যে কনভেনশনাল পলিটিশিয়ান না, যুক্তরাষ্ট্রে যেটা হয় বা পৃথিবীতে গণতান্ত্রিক যদি আপনি দেশে কথা বলেন, ইলেকশন নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকারের কথা বলেন, সে হচ্ছে ইলেকশনের পরের দিন হচ্ছে ইউ গট ইলেক্টেড টু রিপ্রেজেন্ট দ্য এন্টায়ার পপুলেশন অফ দ্য কান্ট্রি, নট ফর ইউর পিপল দোজ হু ভোটেড ফর ইউ or did not vote for you. You are the leader of the nation. এখন দেখুন, যে আমি বললাম যে হি ইজ নট এ কনভেনশনাল পলিটিশিয়ান, সে কিন্তু সবসময় বলছে যে সে রিটালিটির কথাবার্তা বলে, হেট্রেড স্পিচ দেয় মাঝে মাঝে, যেগুলো আমাকে কিন্তু একটু কিন্তু আপনার সারপ্রাইজ করছে না। সো হি ক্যান ডু দিস। এবং আমরা জানি যে অ্যাবাউট বোধহয় 16 স্টেটস, যেগুলো হচ্ছে ডেমোক্রেটিক পার্টি মেজরিটি ভোট পেয়েছেন এবং ইলেক্টেড অফিসিয়াল এখান থেকে নির্বাচিত হয়েছেন। তো ডিপার্টমেন্ট অফ এনার্জির, যে নিউ ইয়র্ক টাইমসে যেটা এখন বলছে, ডিপার্টমেন্ট অফ এনার্জির যে অ্যাবাউট 284 রিসার্চ গ্র্যান্টস, আপনি ক্লাইমেট চেঞ্জ, এনার্জি, ক্লিন এনার্জি রিলেটেড আর কি, সে এগুলো প্রাইস অ্যামাউন্টিং $7.5 বিলিয়ন or সামথিং, যেগুলো ক্যান্সেল করেছে। এবং সে বলেছেন যে স্টেট এরা ভোট দেয় নাই তাকে, সেই জন্য এগুলো সে ক্যান্সেল করেছেন। হুইচ ইজ, আমি জানি না কনস্টিটিউশনালি এদেশে কি আছে, আই এম নট এ লয়ার। তো এখানে আমার কাছে যেটা মনে হয় আর কি, যে ইউ ক্যান নট ডু ইট। You are going to represent the whole nation. You are elected for the United States, but he is doing it. এবং আমরা জানি যে ইরানের যুদ্ধে বলেন বা যেখানে, সে কিন্তু এক্সিকিউটিভ অর্ডার দিয়ে হোক বা যেভাবেই হোক, he is doing all kinds, this kind of thing, non-conventional thing. So this is not surprising. এবং আমরা জানি সে বলেছেন যে সে টাইম টু টাইম বলেছেন রিটেলিয়েটরি কথা, যেগুলো তার ভোট দেয় নাই, বিশেষ করে ডেমোক্রেটিক স্টেটগুলো। এখন এক্স্যাক্টলি দ্যাটস হোয়াট হ্যাপেন্ড। আমরা কিন্তু এই পর্যন্ত এতটুকু জানি বিভিন্ন মিডিয়ার থেকে, এর থেকে ডিটেইল কিন্তু আর বলেন নাই। সো আই এম নট সারপ্রাইজ, দিস ইজ হোয়াট উই এক্সপেক্টেড ফ্রম দিস প্রেসিডেন্ট, অ্যান্ড হি ইজ ডুইং ইট নট অনলি ফর দিস সাইড। ওয়ার্ড থেকে আপনি দেখেন কংগ্রেসে কোনো পারমিশন না নিয়ে এসে গিয়েছেন, এবং দেখুন এখন কোন অবস্থায় গিয়েছে দেশের অবস্থা আর কি। সো দিস ইজ ভেরি প্রিটি মাচ হোয়াট দ্য প্রেসিডেন্ট ট্রাম্প ইজ অ্যাবাউট। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাঙ্কস। প্রেসিডেন্ট, উনি তো প্রেসিডেন্ট অফ দ্য কান্ট্রি, তিনি যদি এই পলিটিক্যালি, এটা আমরা নর্মালি থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলিতে দেখি, কিন্তু আমেরিকার মতো দেশে আমরা এর আগে এটা দেখি নাই আপনার। সো দিস ইজ ভেরি আনপ্রেসিডেন্টেড, বিশেষ করে তাই ভাই যুক্তরাষ্ট্রের মতে, যুক্তরাষ্ট্রকে আমরা বলি যে সেটিং দ্য গ্রাউন্ড, দ্য রুল মডেল ফর হোল ওয়ার্ল্ড, সেখানে বিশেষ করে এগুলো আসলে এতে হচ্ছে কি, যে আপনার অন্য যে কান্ট্রিগুলো আছে, অথরিটেরিয়ান কান্ট্রি, দে আর টেকিং অ্যাডভান্টেজ অন দিস. So that is the problem. It's not staying within the country. It has actually the further effect on the entire world. So একজন আমাকে কিছুদিন আগে বলেছেন, একজন বাংলাদেশি কমিউনিটির একজন লোক, দেখতে খুব মোটা, দেখতে উঁচা, সবচেয়ে উঁচু, কিন্তু ওনার মনটা খুব ছোট, সব অন্য লোকের ভালো উনি দেখতে পারেন না। তো উনি বলছিলেন যে
উনি জাস্ট ইন্ডিয়ার আপনার সমালোচনা করে বলছিলেন যে ইন্ডিয়ার দেশ বড় কিন্তু মনটা তত ছোট, তার একটি নেইবারের সাথে তার সম্পর্ক ভালো না, কোনো নেইবারের সাথে, নট এ সিঙ্গেল নেইবার্স হ্যাজ এ গুড রিলেশন উইথ দেম। প্রেসিডেন্ট ট্রাম্পও দেখতে খুব আপনার শ্বেতশুভ্র, দেখতে সুন্দর, শরীরটাও বেশ মোটাসোটা আছে, কিন্তু মনটা কিন্তু খুব আপনার মানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনটা নিয়ে নাড়াচাড়া কে দেয় না, এটা খুঁজে খুঁজে এদেরকে গ্রান্ড বন্ধ করা। ভেনেজুয়েলার সাথে তো ওনার ভালো সম্পর্ক এখন। হ্যাঁ, আবু তাহের সাহেব, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনটা নিয়ে নাড়াচাড়া করার আগে আমরা দেখি এই মানুষটা আমাদের জন্য কি করতেছে। আমাদের জন্য সে সারা পৃথিবীর সাথে লড়াই করতেছে, জি, জি, জি। আমরা এগুলো দেখি না। আমাদের দেশের জন্য Perry, I'm coming to you. Hold on 1 second. Yeah. আমাদের দেশের জন্য এই মানুষটার লড়াই এবং এই দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ভালোবাসার প্রেসিডেন্ট, তার মনটা নিয়ে নাড়াচাড়া অনেক নারীরাই করতে পারে নাই। মানে এটাও নিয়েও আপনারা যে কম কথা বলছেন এটা না, এবং আমরা নেগেটিভ কেন খালি কথা বলবো। ওনার এই নারী বিষয়ে ওনার চরিত্র যে ফুলের মতো পবিত্র, এটা বাদ দেন। এই প্রসঙ্গে আলোচনা করলে খুব দুর্গন্ধ বের হবে, এটা নিয়ে আলোচনা করে আমাদের কাউকে বিব্রত করতে চাই কোনো না। কিছুই প্রমাণ করা যায় নাই, কোনো কিছুই নাই। আপনারা অনেক চেষ্টা করছেন, তারপরে এই দেশের অধিকাংশ মানুষ এগুলা অপপ্রচার, এগুলা ডিনাউন্স করে তাকে ভোট দিতে। এবং এই মানুষটা আমেরিকার সমৃদ্ধির জন্য, আমেরিকার শ্রেষ্ঠত্বের জন্য, যারা আমেরিকাকে নিয়ে আজকের এই রিপোর্টটি পড়েন আপনি, আমি সমৃদ্ধি উন্নতি সবই পড়েন। রিপোর্টটা কোন জায়গায় ছাপা হয়েছে? রিপোর্টটা কি ছাপা হয়েছে? কারা রিপোর্ট ছাপছে? সারা পৃথিবীর সবচেয়ে বিখ্যাত পত্রিকা নিউ ইয়র্ক টাইমসে ছাপা হয়েছে। ও, নিউ ইয়র্ক টাইমস বাংলাদেশের বিখ্যাত, সারা পৃথিবীর বিখ্যাত পত্রিকা। এটা ছাড়া আপনাদের হয় না। মানে ডেমোক্রেটদের প্রধান কাজই হচ্ছে যে নিউ ইয়র্ক টাইমস এটা নেগেটিভ ঠিক করে দেয়। এইসব নেগেটিভ ঠিক করা সাংবাদিকতা অনেক আগেই শেষ হয়েছে। নিউ ইয়র্ক টাইমস বহু মানুষের মাথা নষ্ট হয়েছে। এগুলা আমাদের কোনো পারপাস সার্ভ করে না। Alright, okay, আপনার কাছে পরে আসছি, এই জায়গায় যাচ্ছি না। Perry, let me ask you another question. So, do you have any idea what is the highest case you own in terms of the amount of the money? What is the highest? No, 3 months ago, my partner got a verdict for $10 million. 10 million. Yeah. Okay. So this is the highest one you got. That's the highest verdict we've gotten, and the problem is, and newspapers don't discuss this, is that when you get that high, a lot of times the insurance isn't enough. In that case, the verdict was against a doctor and a hospital in Staten Island, and the hospital didn't have enough insurance to cover that verdict, and they're going to be paying us out of their, out of their general funds. But And any idea how many Bangladeshi cases you handle since last 30 years? It's so many because not everything is $1 million, I understand, but how there's many? Car accidents, there's trip and falls, there's the whole wide range. People fall off a ladder, a scaffold, so it's so many. I wouldn't even venture to make a guess. Yeah. But I think I do a good job because people keep recommending me to their friends, and that's right. So I think you create your own legacy since long time being a attorney serving the community, and then I think it's in this program it's a short time, but we have to bring you another time, just you and the anchor, and then we can discuss about your legacy, how you start, how was the journey, and how you are here now. So the funny thing is, we'll discuss about all this thing. I'm still in touch with my first Bangladeshi client.
So he lives in Brooklyn. So Thank you, it's, yeah. থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংকস অ্যাগেইন। My ভাই আরিফ, আপনার pleasure. কাছে একটু শুনি যে নিউ ইয়র্ক স্টেট অ্যাটর্নি জেনারেল লতিশিয়া জেমস উনি বলেছেন যে আগামী অগাস্ট থেকে আইসকে নিউ ইয়র্ক স্টেটের কোনো ল এনফোর্সমেন্ট এজেন্সি আর সহযোগিতা করবে না। হোয়াট ইজ দ্য নিউজ? ধন্যবাদ জনাব আবু তাহের। বেসিক্যালি যে সংবাদটি সেটা হলো নিউ ইয়র্ক স্টেট অ্যাডমিনিস্ট্রেশন একটি নতুন আইন এনেছে। আপনাকে যে কথাটি বলতে চাই যে 25 অগস্টে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক স্টেটে টোটাল 12টি অর্গানাইজেশন যেটা আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সম্পৃক্ত, সেখানে এনওয়াইপিডিও আছে। এই 287G যেটা একটি শর্ত, যে শর্ত আলোকে বেসিক্যালি ফেডারেল এজেন্টরা অর্থাৎ আইস, নিউ ইয়র্ক পুলিশ সহ বিভিন্ন অর্গানাইজেশনের সহযোগিতা পেত। এটা আনুষ্ঠানিকভাবে লেটিশিয়া জেমস অ্যাটর্নি জেনারেল বলেছেন এটা আইন হয়ে গেছে। এখন 25 আগস্টের মধ্যে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক স্টেটের 12টি অর্গানাইজেশন সবাই আইসকে আর কোনোভাবে সহযোগিতা করবে না এবং তাদের সাথে যে চুক্তিগুলো হয়েছে সেগুলো বাতিল করতে বলা হয়েছে। এবং লেটিশিয়া জেমস আরেকটি কথা স্পষ্টভাবে বলেছেন যে নতুন এই আইন অভিবাসী সম্প্রদায়ের আস্থা ও নিরাপত্তা নিশ্চিত করবে। অন্যদিকে আজকে আইনটি পাশ হওয়ার কারণে গভর্নর ক্যাথি হোকুলো বলেছেন যে জননিরাপত্তার স্বার্থে স্থানীয় সম্পদ ফেডারেল অভিবাসন কার্যক্রমে ব্যবহার করতে দেয়া হবে না। অর্থাৎ ফেডারেল কার্যক্রমে অংশ হিসেবে নিউ ইয়র্কে কোনোভাবে কোনো ভেহিকেল, কোনো ইনফরমেশন, ইচ অ্যান্ড এভরিথিং কোনো কিছুই আর প্রাতিষ্ঠানিক অর্থাৎ আইনি, যেহেতু আইন হয়ে গেল সেহেতু আর কোনোভাবে এই তথ্য দিয়ে কোনো কিছু দিয়ে আইস আর কোনোভাবেই কোনো অপারেশন করতে পারবে না। কিন্তু এখানে একটি বিষয় কিন্তু স্পষ্টভাবে আমি যে কথাটি বলতে চাই, আজকেও সান ফ্রান্সিসকো এয়ারপোর্টে একজন ইউক্রেনীয় একজন আমরা একটা ছবি আছে বোধহয়, একটু দেখতে পারি, দেখি এই ছবিটা যদি দেখা যায়। হ্যাঁ, এই তরুণীকে অ্যারেস্ট করা হয়েছে এবং সত্যিকার অর্থে ওখানে আইস যখন এই অপারেশনটা করে তখন স্থানীয় কোনো পুলিশের কিন্তু সহযোগিতা নেয়নি। এবং তার বিরুদ্ধে যে অভিযোগ আছে যে সে যখন যুক্তরাষ্ট্রে প্রবেশ করে অর্থাৎ 2010 সালের জুলাই সে যুক্তরাষ্ট্রে প্রবেশ করে এবং যুক্তরাষ্ট্রে প্রবেশ করার পর থেকে সে সত্যিকারের অর্থে সেটার কোনো স্ট্যাটাসকে পরিবর্তন করেনি এবং স্ট্যাটাস পরিবর্তন না করার কারণে খুব স্বাভাবিকভাবেই সে ফেডারেলের চোখে পড়ে যায় এবং সে ফ্রিল্যান্সার ফটোগ্রাফার হিসেবে দায়িত্ব পালন করছিল এবং যুক্তরাষ্ট্র হোমল্যান্ড সিকিউরিটি স্পষ্টভাবে যেটা বলেছে যে তার কোনো বৈধ কাগজপত্র নেই। তো যখন সে এয়ারপোর্ট থেকে আরেকটি জায়গায় যাওয়ার কথা ছিল, এখানে কিন্তু কোনো পুলিশের সহযোগিতা আইস নেয়নি। সে তারা ডিরেক্ট তার ফোন নাম্বার থেকে আমাদের কাছে যে তথ্য এসেছে, ফোন নাম্বার থেকে লোকেশন ট্রেস করে যখন দেখেছে যে সে সান ফ্রান্সিসকো এয়ারপোর্টে অবস্থান করছে, খুব স্বাভাবিকভাবে সেখানে গিয়ে তাকে প্রথমে ধরা হয় এবং সে খুব চিৎকার করছিল হেল্প হেল্প বলেও, কিন্তু কোনোভাবে সেখানে সহযোগিতার জন্য কেউ এগিয়ে আসেনি, কারণ আইস খুব স্বাভাবিকভাবে বলেছে আমাদের কাছে বৈধ ডকুমেন্টেশন আছে এবং সে এখানে অবৈধভাবে বসবাস করছে। আমি যে কথাটি বলতে চাই যে বাংলাদেশি কমিউনিটির জন্য আমি এই রিপোর্টটি করে যতটুকু জেনেছি এই জন্য এই তথ্যটি দিতে চাই যে বাংলাদেশি কমিউনিটি খুব খুশি হবার কিন্তু কিছু নেই, কারণ এরই মধ্যে ডিপার্টমেন্ট অফ স্টেট, ইউএসসিআইএস বিভিন্নভাবে কিন্তু আইসরা তথ্য সংগ্রহ করে ফেলেছে এবং আমাদের বাংলাদেশি কমিউনিটিতেই কিন্তু আইসের ইনফরমার আছে এবং আইসের অফিসারও আছে। আমি দুজন অফিসারের সাথে নিজে কথা বলেছি, ওনারা বাংলাদেশি অফিসার, কিন্তু ওনারা ওনাদের নাম প্রকাশ করতে মানা করেছে গণমাধ্যমে। আমি তাদেরকে অনুরোধ করেছি যে বাংলাদেশি কমিউনিটির জন্য আপনাদের কাছে কোনো তথ্য আছে কিনা। তাদের কাছে তথ্য একটি, যে আমাদের কাছে সব ডিটেলস আছে, আমরা জায়গা বিশেষে যেখানে যেখানে ট্রেস করতেছি এবং ওই ট্রেস করে করে আমরা বাংলাদেশে যে নিউ ইয়র্ক সিটিতে যে 5টি বড় আছে, আমার মনে হয় যে বাংলাদেশি কমিউনিটির জন্য আলাদাভাবে আইস বা আইসের কোনো অফিসার সে নিজে আলাদা কোনো করবে না, এটা ইন জেনারেল তাদের যে পলিসি ইমপ্লিমেন্ট করবে এবং এটা আমার মনে হয় যে ঠিকও হবে না ডিসক্লোজ করা তাদের দেওয়া, অর্থাৎ নাম না বললেও এই ধরনের ডিসকাশন আসলে আমার মনে হয় যে এটা প্রাইভেসির ব্যাপার আছে, এটা না আলোচনা করাই বেটার। জি,
আমি ফাইনালি যেটা কথা বলতে চাই যে সবাইকে সতর্ক থাকতে হবে সত্যিকার অর্থে। হ্যাঁ, সতর্ক থাকতে হবে, বিকজ গত সপ্তাহে যে আপনার ফ্লোরিডার একটা এয়ারপোর্টে গিয়ে একজন বাংলাদেশিকে অ্যারেস্ট করেছে। সে বোর্ডিং কার্ড নিয়েছিল, একজন মহিলা, সে বিয়ে করেছে আমেরিকান সিটিজেন এখানে, তারপরে তাকে এয়ারপোর্ট থেকে ধরে নিয়ে চলে গেছে। এবং এই কেস অ্যাটর্নি মীর মিজানের কাছে আছে, আমি জানি। হ্যাঁ, সো সবাইকে সতর্ক থাকতে হবে, নো ডাউট অ্যাবাউট ইট। জি, থ্যাংক ইউ। সাহাব ভাই, হোয়াট ইজ দ্য মেসেজ? আপনারা দেখছেন আমাদের মহান প্রেসিডেন্ট সাহেব ইন্ডিয়ার উপরে 200% ট্যারিফ আদায় হ্যাঁ, করবে 200% ট্যারিফ দিয়েছেন, রাইট। ইমিডিয়েটলি, কিন্তু এটার ফল যেটা হবে, আমাদের 60 থেকে 70% জেনারিক ওষুধ আসে কিন্তু ইন্ডিয়া থেকে। জি, এখন এই আসার পরে তো দাম, সব কিছুরই দাম বেড়ে যাবে, আর এখানে তো কোনো প্রোডাকশন নাই। আমরা ইদানিং দেখতেছি অনেক ওষুধই কিন্তু বাজারে নাই, এমনকি ব্র্যান্ড নেম ওষুধও কিন্তু শর্টেজ। আর জেনারিক বিভিন্ন ব্র্যান্ড নেমের যে জেনারিকগুলো কিছুদিন আগে অ্যাপ্রুভ হয়েছে, ওগুলো কিন্তু বাজারে নাই, অথবা ইন্স্যুরেন্স পে করে না। এখন আমাদের ফার্মেসি চেইন হোক, রিটেল হোক, ইন্ডিপেন্ডেন্ট হোক, এভরিবডি ইজ হ্যাভিং এ প্রবলেম অফ অনেক ওষুধ প্রেসক্রিপশন আমরা যখন পাই ওগুলো ফিল করতে, অথবা ইন্স্যুরেন্স কোম্পানির থেকে অ্যাপ্রুভাল নিতে, কারণ আমরা এগুলোতে বাজারে পাচ্ছি না। এমনকি ইনসুলিনও নাই, অনেক ডায়াবেটিক্সের ওষুধও, কিন্তু এগুলো সবই কিন্তু ইন্ডিয়া থেকে আসে, জেনারিকগুলো। সো ইন্ডিয়া তো 200% জিনিসপত্র, আপনার যে ট্যারিফ, এই ট্যারিফের তো আপনার ঝামেলা এই ওষুধের উপরে পড়বে। হ্যাঁ, ওষুধের উপরে পড়বে। হুম হুম। এবং তাছাড়া আবার যে উনি আবার সব দেশে যে আবার 60 কান্ট্রিজে আবার 12.5% যে ট্যারিফ দিচ্ছে, সেখানেও তো অনেক ওষুধের, অন্য দেশে আরো কিছু ওষুধ আসে অন্য দেশ থেকে। ওষুধের সঙ্গে যে যে যেগুলো বোতল ভায়াল যেগুলো আসতেছে ভিয়েতনাম, তারপরে মালয়েশিয়া, ইন্ডিয়া থেকে আসতেছে, সেগুলোর প্রতিও প্রতিক্রিয়া পড়বে। তা আলটিমেটলি তো আর এখানকার যে ম্যানুফ্যাকচারিং প্লান্ট আছে, দে আর এনাফ টু প্রডিউস এই জেনারিকগুলো এখানে কোনো কোম্পানি এখন আর বানাচ্ছে না। অনেক কোম্পানি তাদের ফ্যাক্টরি ইন্ডিয়াতে মুভ করছে, কারণ এখানে প্রোডাকশন কস্ট অনেক বেশি, বিভিন্ন ইন্স্যুরেন্স, বিভিন্ন লায়াবিলিটি, বিশেষ করে অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট কিন্তু এখানে আমেরিকাতে খুবই কম, কারণ হলো এনভায়রনমেন্টাল অনেক প্রবলেম আছে। সেই কারণে তারা অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট থেকে চায়না, আর তারপরে কিছু কিছু সুইজারল্যান্ড, কিছু কিছু স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি এবং ইন্ডিয়া থেকে এগুলো আসে। তো এগুলো না আসলে তো আপনার কোনো আসল যে ওষুধগুলো সেগুলো তো তৈরি করতে পারবে না। এবং অনেক হাই ভলিউম দামি ইনজেক্টেবলগুলো কিন্তু আজকাল অনেক ওষুধ আছে যেগুলো বায়োলজি কিন্তু জাপান থেকে আসে। এখন সবার উপরে যদি উনি 12%, 5% এক্সাইজ ট্যাক্স বসান, তখন তো এখানকার ওষুধের সব কিছুরই দাম বেড়ে যাবে। রাইট, সো ওষুধের দাম বাড়বে, তারপরে অনেকে afford করতে পারতেছে না, অনেকের insurance নাই। পেমেন্টও বাড়বে তখন, রাইট? হ্যাঁ, তো অনেক ইন্স্যুরেন্স কোম্পানি তো অলরেডি 30 থেকে 40% ইন্স্যুরেন্স বাড়ানোর জন্য অলরেডি নিউ ইয়র্ক স্টেট আমি দেখছি অনেকে যারা কমার্শিয়াল ইন্স্যুরেন্স, তাদের 30 থেকে 40% বাড়ানোর জন্য তারা ইন্স্যুরেন্স যে অথরিটি আছে, বিশেষ করে নিউ ইয়র্ক স্টেট, তাদের জন্য পাবলিক সার্ভিস কমিশনের কাছে তারা অ্যাপ্লাই করছে যাতে ইন্স্যুরেন্সগুলো বাড়ায়। এবং তারা যখন অ্যাপ্লাই করে, আমার ওই যে অ্যাটর্নি প্যারিসিল, উনি জানেন নিউ ইয়র্ক পাবলিক সার্ভিস কমিশন কোনো দে হ্যাভ টু বি অ্যাপ্রুভ ইট মোস্ট প্রবাবলি। জি, রাইট। সো থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ ইনফরমেশনের জন্য। ইব্রাহিম রহমান, বাংলাদেশে প্রেসিডেন্ট চুপ্পু সাহেব, উনি তো পদত্যাগ করেছেন। সো এনি কমেন্ট অন ইট? না, উনি মানে এই লোকটা না ঘরকা না ঘরকা, উনি ওই পদত্যাগ কি, ওনাকে চলে যেতে বলা হয়েছে। এই মানুষটা বাংলাদেশের একটা বিতর্কিত লোক, এবং মানে সাংঘাতিক অস্বচ্ছ মানুষ। নিজেকে মুক্তিযুদ্ধ দাবি করেছেন, নিজে সংবিধান সংরক্ষক দাবি করেছেন, এবং উনি যে খুব পরিকল্পিত ভাবে উনি সসম্মানে বিদায় নিয়েছেন এমনও না, তাকে বলা হয়েছে। এখন এই বলার পিছনে কারণটা কি? এই কারণটা এখন আমরা রাজনীতিতে নানা কারণ বিষয়ে বিরাজ করতেছি, এই কারণগুলো আমাদের সামনে স্পষ্ট হবে। এবং আমি মনে করি যে বাংলাদেশের যে রাজনৈতিক পরিবর্তন ঘটেছে, সেখানে চুপ্পু সাহেবের সরে যাওয়া আগেই উচিত ছিল, বা সরিয়ে দেওয়া আগেই উচিত ছিল। তার মানে উনাকে রেখে মানে আমি জানি না যে বিএনপি এবং যারা উনাকে রেখে কি অর্জন করতে চেয়েছিলেন, তাদের সেই বিষয়গুলো অর্জিত হয়েছে কিনা,
এটা এটা আলোচনার ব্যাপার, কিন্তু বাংলাদেশের যে রাজনৈতিক পরিবর্তনের বাঁকে দাঁড়িয়েছিল, উনার তো প্রেসিডেন্ট থাকাই প্রয়োজন ছিল না। আবার উনি বড় গলায় বিভিন্ন সময় বলতেছেন যে উনি সংবিধান সংরক্ষণ করে উনি কোনো দেশকে কোনো বিশৃঙ্খলার দিকে যেতে দেন নাই। উনি কে? উনি তো কিছুই করেন না, তার তো কোনো ভূমিকাই দেখি না। তিনি অনুকম্পা, উনি আতাত বা কোন ষড়যন্ত্রের অংশ হিসাবে উনাকে রেখে দেওয়া হয়েছিল। তার এই ত্যাগের মধ্য দিয়া, তাকে এই বিয়োগের মধ্য দিয়া, তার এই ক্ষমতা থেকে চলে যাওয়ার মধ্য দিয়ে কোনো কিছু আসে যায় না। আসে যায় এটাই যে আমাদের বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে যাচ্ছে আমরা সেটা দেখবো, এবং এটা নিয়ে নানা আলোচনা ডালপালা আছে। বাংলাদেশ একটা স্থিতিশীলতার দিকে যাবে, একজন মানুষ প্রেসিডেন্টের আসন গ্রহণ করবে বা মনোনয়ন দেওয়া হবে, যাকে মানুষ শ্রদ্ধা জানাবে, ভালোবাসা জানাবে। এই স্বাধীন বাংলাদেশের শাহাবুদ্দিন সাহেব প্রেসিডেন্ট ছিলেন, আর এই বিচারপতি শাহাবুদ্দিন, আর এই সুপ্রিমিও প্রেসিডেন্ট ছিল। আমরা মানে এই দেশের সর্বোচ্চ পদ শুনে আমরা ভারতের রাজনীতি নিয়ে অনেক কিছু বলি, কিন্তু ভারতের আবুল কালাম আজাদ একজন প্রেসিডেন্ট ছিলেন। ভারতের রাষ্ট্রপতির কোনো তেমন কোনো ক্ষমতা নাই, কিন্তু তাকে নিয়ে আমরা শ্রদ্ধা ভালোবাসার সাথে কথা বলি। বাংলাদেশের আমরা বিচারপতি শাহাবুদ্দিনকে নিয়ে এরকম কথা বলি, কিন্তু এই চুপ্পু সাহেবকে তো একটা গাদ্দারের দৃষ্টান্ত হয়ে থাকবে। তিনি আওয়ামী লীগের সাথে বেইমানি করেছেন, তিনি এই জুলাই চেতনা বা পরবর্তী রাজনৈতিক ঘটনাক্রমে তার তো কোনো ভূমিকা নাই, তিনি কোনো শক্ত, এবং তার মধ্য দিয়ে বিভিন্ন মিথ্যাচার প্রকাশিত হয়েছে। তো আমি মনে করি যে এই পরবর্তী কয়েকদিন বাংলাদেশে কি হচ্ছে, কে রাষ্ট্রপতি হচ্ছে, কে প্রেসিডেন্টের দায়িত্ব হচ্ছে, এটা বাংলাদেশের জন্য খুবই জরুরি, এবং আমরা সেদিকে নজর রাখবো। Thank you so much. Thank you, Perry. So, do you have any message for the community, Bangladeshi community? Do you have any message? My message is to stay healthy and stay safe, and be very careful, because the drivers are very bad out there. So, what can I say? Yeah, very careful. And from Time Television, I'm just expressing my gratitude to you for serving the community for it's been long time, and still you are serving. You know, when I met you first about 30 years ago, you look very young. You had a full, full hair in the head. Now I see less hair. You are a very joyful, young individual. So I hope you will feel better. You will be, always with the community and serve the community as long as you could. And thank you, and expressing our thanks and gratitude to you for being a good friend of Bangladeshi community. Thank you. Thank you, and I appreciate your having me on your show. Thank you so much. Thank you. দর্শক, আজকে এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।